আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম অনুমোদন করেছে। সরকারি কর্মচারীরা মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বায়ো ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করার লক্ষ্যে বায়ো E3 নীতি মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী 4 দিনের সফরে আজ নতুন দিল্লি আসছেন। পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করেছে। ভারতের শীর্ষ জুনিয়র ব্যাডমিন্টন খেলোয়াড় তানভি পাত্রী চীনের চেংদুতে এশিয়া অনূর্ধ্ব 15 সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 113তম পর্ব। শোনা যাবে বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটির লাইভ স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই শোনা যাবে বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ। রাত 8টায় এর তর্জমা পুনঃপ্রচারিত হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম অনুমোদন করেছে। এই প্রকল্পে নিশ্চিত পেনশনের সংস্থান রয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের প্রথম স্তম্ভটি ন্যূনতম 25 বছরের চাকরির ক্ষেত্রে অবসর গ্রহণের আগে শেষ 12 মাসে গড় মূল বেতনের 50% নিশ্চিত করে। सिस्टमेटिक तरीके से 50% अश्योर्ड पेंशन, ये इस यूपीएस का सबसे पहला पिलर है। जो ये अमाउंट मिलेगा वो रिटायरमेंट से पहले के 12 महीनों की एवरेज बेसिक पे का 50% होगा। इस फुल पेंशन के लिए क्वालिफाइंग सर्विस रहेगी, वो रहेगी 25 इयर्स। 25 साल से अगर कम है लेकिन 10 साल से ज्यादा है तो उसमें प्रोपोर्शनेट पेंशन रहेगी, प्रो रेटा वो पेंशन का अमाउंट बनेगा। किसी भी कर्मचारी के डिमाइज से पहले इमीडिएटली पहले जो पेंशन थी उसका 60% मिलेगा डिसीज्ड एम्प्लॉय के स्पाउस को। শিল্পক্ষেত্রের কর্মীদের জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা থাকবে। গ্র্যাচুইটি ছাড়াও অবসরের সময় এককালীন অর্থ প্রদান করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 2025 সালের 1 এপ্রিল থেকে এটি কার্যকর হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভা উচ্চ পারফরম্যান্স বায়ো ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করার লক্ষ্যে অর্থনীতি, পরিবেশ এবং কর্মসংস্থান নীতির জন্য বায়ো E3 বায়োটেকনোলজিকেও অনুমোদন দিয়েছে। সামগ্রিকভাবে এই নীতি নেট জিরো কার্বন অর্থনীতি এবং পরিবেশের জন্য জীবনযাত্রা বা লাইফস্টাইল ফর দ্য এনভায়রনমেন্টের মতো সরকারি উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করবে। মন্ত্রিসভা 10,579 কোটি টাকা ব্যয়ে 3টি গুরুত্বপূর্ণ প্রকল্প অব্যাহত রাখারও অনুমোদন দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, প্রাতিষ্ঠানিক ও মানব সক্ষমতা বৃদ্ধি, গবেষণা এবং উন্নয়ন ও উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন ও স্থাপনার মতো 3টি উপাদান নিয়ে এই কর্মসূচি তৈরি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটি প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি স্টাফ সাইডের সচিব শিব গোপাল মিশ্র 32 লক্ষ কর্মীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি অভিন্ন পেনশন প্রকল্প নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রগতিতে তাদের অবদানের জন্য সরকারি কর্মচারীদের প্রশংসা করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্প সরকারি কর্মচারীদের মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে। তাদের কল্যাণ ও নিরাপদ ভবিষ্যতের প্রতি সরকারের দায়বদ্ধতার সঙ্গে এই প্রকল্পটি যুক্ত। বিজ্ঞান ধারা সম্পর্কে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি তরুণদের মধ্যে উদ্ভাবন ও বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করবে। অর্থনীতি, পরিবেশ ও কর্মসংস্থানের জন্য জৈব প্রযুক্তি বায়ো E3 নীতির অনুমোদনের বিষয়ে শ্রী মোদী বলেন যে এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী উদ্যোগ যা জৈব প্রযুক্তি নির্ভর নির্মাণের ক্ষেত্রে অগ্রগতির সহায়ক হবে। এটি আগামী দিনে বৈজ্ঞানিক, শিল্প সংক্রান্ত এবং সামাজিক অগ্রগতিতেও উৎসাহ যোগাবে। পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানের পক্ষেও এই বায়ো E3 নীতি সুবিধাজনক হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের জলগাঁও এবং রাজস্থানের যোধপুর সফর করবেন। তিনি জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে অংশ নেবেন। অনুষ্ঠানে 11 লক্ষ নতুন লাখপতি দিদিদের সম্বর্ধনা দেবেন তিনি। তৃতীয় এনডিএ সরকারের এই সময়কালে এরা লাখপতি হয়েছেন। প্রধানমন্ত্রী সারা দেশের বিভিন্ন প্রান্তের লাখপতি দিদিদের সঙ্গে মতবিনিময়ও করবেন। শ্রী মোদী 5,000 কোটি টাকার ব্যাংক ঋণ 2,35,000 স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে বিতরণ করবেন। এর ফলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির 25 লক্ষের বেশি সদস্য উপকৃত হবেন। এরপর বিকেলে প্রধানমন্ত্রী যোধপুরে রাজস্থান হাইকোর্টের ক্যাম্পাসে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। রাজস্থান হাইকোর্ট মিউজিয়ামও উদ্বোধন করবেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মৌরো ভিয়েরা 4 দিনের সফরে আজ নতুন দিল্লি আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ভিয়েরা আগামী মঙ্গলবার নবম ভারত ব্রাজিল যৌথ কমিশনের বৈঠকে যুগ্মভাবে পৌরোহিত্য করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে G20-তে ব্রাজিলের সভাপতিত্বের বিষয়টির পাশাপাশি দুই দেশ ত্রয়িকা হিসেবে গত বছর ভারতের সভাপতিত্বে G20-র ফলাফল কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে মন্ত্রীদের মধ্যে আলোচনা হবে। মন্ত্রক আরও বলেছে, ভারত ও ব্রাজিলের মধ্যে বহুমুখী সম্পর্কের মূলে রয়েছে মূল্যবোধ। ব্রাজিলের বিদেশমন্ত্রী ভিয়েরার সফর 2006 সালে শুরু হওয়া দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার সুযোগ এনে দেবে এবং বৈচিত্র্যময় বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার নতুন নতুন পথ খুঁজে পেতে সহায়ক হবে। সিঙ্গাপুরে আগামীকাল দ্বিতীয় রাউন্ডের ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং রেল তথ্য প্রযুক্তি মন্ত্রী ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বৈঠকে অংশ নেবেন। সফরকালে মন্ত্রীরা সিঙ্গাপুরের সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কার্যপ্রণালী স্থির করার জন্য তৈরি হওয়া একটি অনন্য ব্যবস্থা। 2022 সালের সেপ্টেম্বরের নতুন দিল্লিতে এর প্রথম বৈঠক বসে। মন্ত্রক জানিয়েছে, দুদেশের কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি তার আরও উন্নত ও প্রসারিত করার উপায় চিহ্নিত করতে সক্ষম হবে এই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের তানাহুন জেলায় বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের প্রত্যেককে দেওয়া হবে 50,000 টাকা। ইতোমধ্যে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয়দের দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা দেখভাল করতে আহতদের বিষয়ে খোঁজখবর নিতে গতকাল কাঠমান্ডু পৌঁছন। তিনি মহারাজগঞ্জে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তানাহুন জেলার আম্বু খাইরেনির আইনাপাহারাতে বাস দুর্ঘটনায় আহত 16 জনের ওই হাসপাতালে চিকিৎসা চলছে। নেপাল সেনার হেলিকপ্টার গত শুক্রবারে আহত যাত্রীদের কাঠমান্ডুতে নিয়ে গিয়েছে। ভারতীয় সেনার বিশেষ বিমানে গতকাল 25 জনের দেহ মহারাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। আগেই জানানো হয়েছে, নেপালে বাস দুর্ঘটনায় 27 জন ভারতীয় প্রাণ হারান এবং আহত হন আরও 16 জন। পশ্চিমবঙ্গে কলকাতায় আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গতকাল এই মামলার যাবতীয় নথিপত্র সিবিআই এর হাতে তুলে দেয় রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল এসআইটি। আরজিকর কলেজ ও হাসপাতালে একাধিক বেনিয়মের অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তিনি ইডি ও সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে আদালতের অনুমতি মেলার পর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা 9 দিন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এর একটি দল আজ খুব সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছেছেন, তবে এখনও তারা বাড়িতে প্রবেশ করতে পারেননি। নাসার 2 মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বেরি উইলমোর তাদের মহাকাশযান স্পেস এক্স সমেত আগামী 2025-এর ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসবেন। প্রকৃতপক্ষে 8 দিনের অভিযানে গেলেও তাদের মহাকাশযান বোয়িং স্টারলাইনারে কিছু সমস্যা দেখা দেওয়ায় তাদের কক্ষপথে প্রায় 8 মাস কাটাতে হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার পথে মহাকাশযানটিতে হিলিয়াম লিক করা থ্রাস্টারগুলি বিকল হওয়া সহ বেশ কিছু সমস্যা দেখা দেয়। বোয়িং এবং নাসার পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা মহাকাশচারীদের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। ভারতের শীর্ষ জুনিয়র ব্যাডমিন্টন খেলোয়াড় তানভি পাত্রী চীনের চেংদুতে এশিয়া অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 15 জুনিয়র চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব 15 সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। মেয়েদের এই বিভাগে শীর্ষ বাছাই তানভি 21-19, 21-10 থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই কুংকায়ো কাকানিককে পরাজিত করেন। ফাইনালে তানভির দ্বিতীয় বাছাই ভিয়েতনামের নগুয়েন থি থু হাউসের মুখোমুখি হবেন। অনূর্ধ্ব 17 বালকদের সিঙ্গলসে জ্ঞানানা দাত্তু ইন্দোনেশিয়ার আদিত্য বায়ু ওয়ার্ধানার কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক নিয়ে
দেশে ফিরছেন। ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড আজ শিলং লাজং এফসির মুখোমুখি হবে। শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন। ব্রাজিলের বিদেশমন্ত্রী 4 দিনের সফরে আজ নতুন দিল্লি আসছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।